হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস এগেন। আজকে আমরা সেমেস্টার 5-এর যে পেপারটা রয়েছে রিসার্চ মেথোডোলজি সেটা নিয়ে আলোচনা করব, মানে CC12। তোমরা জানো আমাদের এখানে হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ অবজেক্টিভস হয়ে গেছে। আজকে আমরা এই টাইপোলজি অফ সোশ্যাল রিসার্চ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। বাদবাকি যেগুলো হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ বা অবজেক্টিভ সেটা আমাদের চ্যানেলে 5th সেমেস্টার বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। আর আরেকটা জিনিস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেও কিন্তু এই সেম জিনিস আছে, ঠিক আছে, টাইপস অফ রিসার্চ। তার মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আর ক্যালকাটা ইউনিভার্সিটি দুটো সিলেবাসেই রয়েছে। তো শুরু করা যাক। এই হলো আমাদের নোটস, যেটা দেখে আমরা পড়বো। একটা জিনিস প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকেরই বুঝতে হয়তো সমস্যা হতে পারে। আসলে রিসার্চের টাইপসকে অনেক ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়, মানে কি কি ভাবে ভাগ করা যায়, সেইগুলো যদি আগে তোমরা একটু দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে স্পষ্ট লেখা রয়েছে যে গবেষণার পদ্ধতি অনুযায়ী একটা ভাগ হয়, গবেষণা কি পারপাসে হচ্ছে সেই অনুযায়ী একটা ভাগ হয়, আর আরেকটা গবেষণাটা যেটা হচ্ছে সেটা যে প্রশ্ন, সেই প্রশ্নের যে প্রকৃতি তার উপর ভিত্তি করে একটা ভাগ হয়। এবার আমরা যদি একটু দেখে নিই যে নামগুলো, যে গবেষণার যে পদ্ধতি, মানে মেথড অফ রিসার্চ, তার উপর ভিত্তি করে যে ভাগগুলো হয় সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল, সার্ভে, আর্কাইভাল, হিস্টোরিক্যাল, কেস স্টাডি। তোমরা এই নামগুলো পরে আবারও পাবে, এবং আমাদের যে প্রত্যেকটাই পড়তে হবে তা নয়। তার মানে কোনো স্টুডেন্ট যদি শুধুমাত্র ছক করে লিখে দিয়ে আসে যে পদ্ধতি অনুযায়ী, পারপাস অনুযায়ী এবং প্রশ্নের ধরন অনুযায়ী কতগুলো ভাগ হয়, তাহলেও কিন্তু সে নাম্বার পাবে। সে কয়েকটা ডেসক্রাইব করলো, বাদ বাকিগুলো ডেসক্রাইব করলো না, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে পারপাস অনুযায়ী আমরা মূলত দুটো ভাগ পাই। ঠিক আছে, এখানে দেখো স্পষ্ট লেখা আছে অভীষ্ট। অভীষ্ট মানে আমরা জানি যে পারপাস। অভীষ্ট অনুযায়ী দুটো ভাগ, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাপ্লাইড। বাংলাটাও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। মৌলিক একটা, ফলিত একটা। মৌলিক মানে কি? যেটা অ্যাপ্লাই করা যায় না সেটাই মৌলিক, আর যেটা অ্যাপ্লাই করা যায় সেটা অ্যাপ্লাইড। এইখানে আমরা পিওর রিসার্চটা পড়বো ডেসক্রিপটিভ ওয়েতে, বাদ বাকিগুলো হয়তো আর আমরা পড়বো না। তো এখানে আমরা যে ভাগগুলো পাচ্ছি অভীষ্টের আন্ডারে, সেটা হচ্ছে বিশুদ্ধ, তাত্ত্বিক, বিষয়কেন্দ্রিক। আর এদিকে অ্যাপ্লাইডের আন্ডারে যেগুলো পাচ্ছি প্রয়োগ কেন্দ্রিক, সক্রিয়, নীতি, মূল্যায়ন, কর্ম, মাঠ। এগুলো ইংলিশটা যদি কারোর মনে থাকে তাহলে সে ইংলিশটাই লিখে দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। কারোর যদি মনে হয় যে না সে বাংলাটাই মনে রাখবে, তাহলে বাংলাটার সাথে ব্র্যাকেটে কিন্তু তাকে ইংলিশটা দিয়ে আসতে হবে। তার কারণ এক একটা রিসার্চের যে নাম রয়েছে সেগুলো না একাধিক নাম হতে পারে। তো তুমি বাংলায় যেটা লিখে আসবে সেটা এক্স্যাক্টলি কোন রিসার্চের বাংলা, সেটা যদি তুমি পাশে ইংলিশটা না লেখো তাহলে কিন্তু বোঝা যাবে না। তাহলে স্পষ্টত তোমরা দেখতে পারলে যে টাইপোলজিতে, ঠিক আছে, টাইপ যদি বলি তাহলে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মেথড অনুযায়ী, একটা হচ্ছে পারপাস অনুযায়ী, আর আরেকটা হচ্ছে কোয়েশ্চেন অনুযায়ী, রাইট? মেথড অনুযায়ী আমরা কটা পেলাম? পাঁচটা। 1, 2, 3, 4, 5। পারপাস অনুযায়ী মূলত দুটো ভাগ, একটা হচ্ছে বেসিক বা মৌলিক, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড। এই বেসিকের আন্ডারে দেখলাম আবার আমরা তিনটে ভাগ রয়েছে, 1 বিশুদ্ধ, 2 তাত্ত্বিক, 3 বিষয়কেন্দ্রিক। আর দেখলাম অ্যাপ্লাইডের আন্ডারে 1, 2, 3, 4, 5, 6টা ভাগ রয়েছে, ঠিক আছে। জাস্ট এইভাবে যদি আমরা পরীক্ষার হলে লিখে দিয়ে আসি, এরপরে আমরা আসছি প্রশ্ন অনুযায়ী। যেটা প্রশ্ন অনুযায়ী হচ্ছে ওই এক্সপ্ল্যানেটারি, এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ, এরকমই রয়েছে। তো আমরা যদি জাস্ট এইভাবে ছকটা লিখে দিয়ে চলে আসি, দেখতেই পাচ্ছ চোখের সামনে যে ছকটা রয়েছে, যে টাইপস অফ রিসার্চের যেটা, তাহলে কিন্তু আমরা যথেষ্ট নাম্বার পাবো। তাড়াহুড়োর সময় কিন্তু এইগুলো আমাদের যথেষ্ট কাজে লাগবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার সবগুলোই কি ডেসক্রাইব করতে হবে? না, আমরা জাস্ট কিছু কিছু ডেসক্রাইব করব এবং সেইগুলোই যথেষ্ট। আশা করি এই পেজটা তোমরা বুঝতে পারলে। যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করে নিও কমেন্ট সেকশনে।
যেমনটা তোমাদের বলেছিলাম, ডেসক্রিপটিভ, এক্সপ্লোরেটরি, এক্সপ্লেনেটরি, আমি জাস্ট বলেই দিয়েছিলাম তোমাদেরকে। জাস্ট তাহলে নামগুলো আমরা পেয়ে গেলাম। এইবার ঢুকছি আমরা বর্ণনাতে, যে কোনগুলো কোনগুলো আমরা পড়ব। ফার্স্ট আমরা পড়ছি তাত্ত্বিক গবেষণা, প্রয়োগমূলক গবেষণা। তাত্ত্বিক আর প্রয়োগমূলক কোথায় ছিল মনে আছে? এ দেখো, অ্যাপ্লাইড রিসার্চ, দেখেছো? তাত্ত্বিক গবেষণা তার মানে আমরা যেটা করছি, আমরা বেসিক রিসার্চ যেটা ছিল সেখান থেকে একটা পড়ছি, আর অ্যাপ্লাইড রিসার্চ যেটা ছিল সেখান থেকে একটা পড়ছি। ঠিক আছে? তাছাড়া কি এর বাইরে কি আর কিছু পড়ছি না আমরা? হ্যাঁ পড়ছি। আমরা হচ্ছে এরপরে আমরা দেখবো, আমরা বর্ণনামূলকও পড়বো, আমরা ব্যাখ্যামূলকও পড়বো। ঠিক আছে? মেবি আমরা এক্সপ্লোরেটরিটাও পড়বো। ঠিক আছে? আরো দুটো আছে, আরো দুটো ধরন আছে, ক্রস সেকশনাল আর লঙ্গিটিউডিনাল, সেগুলোও আমরা পড়বো। তো তাহলে দেখতেই পাচ্ছ যে সব পড়ছি না, কিছু কিছু পড়ছি। জাস্ট এই কাঠামোটা যদি আমরা মনে রাখি, যে কাঠামোটা আমি একটু আগে দেখালাম, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে পরীক্ষার হলে। ঠিক আছে? ওকে, শুরু করা যাক। দেখো এখানেও কিন্তু আমি যেটা বললাম সেটা স্পষ্ট ভাষায় লেখাই রয়েছে। লক্ষ্য, উদ্দেশ্য এবং কালগত দিক থেকে সামাজিক গবেষণার বিভিন্ন রূপ উল্লেখিত হয়ে থাকে। লক্ষ্যগত দিক থেকে তাত্ত্বিক গবেষণা এবং প্রয়োগমূলক গবেষণা, উদ্দেশ্যগত দিক থেকে অনুসন্ধানমূলক গবেষণা, বর্ণনামূলক গবেষণা, ব্যাখ্যামূলক গবেষণা, কালমাত্রার দিক থেকে সময়ান্তরে গবেষণা। অর্থাৎ কালমাত্রা, এটা তার মানে তোমরা আরেকটা কিন্তু পেলে। তার মানে আমরা যে ভাগটা করেছিলাম, যে মেথড অনুযায়ী একটা, পারপাস অনুযায়ী একটা, তার সাথে হচ্ছে কোশ্চেন অনুযায়ী একটা, আর তার সাথে আমরা পেলাম কালমাত্রা, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি টাইম ডাইমেনশন। ওকে, তো টাইম ডাইমেনশনের আন্ডারে আবার আমরা পেলাম একটা লংগিটিউডিনাল একটা আর ক্রস সেকশনাল একটা। তো বুঝতেই পারছো যে আসলে রিসার্চ মেথোডোলজি মানেই যত মত তত পথ। তোমাদের একটু আগে যেটা দেখালাম বোঝানোর জন্য, যে কিভাবে আমরা প্যাটার্নটা সাজাতে পারি, সেটা ছিল একটা অন্য বই। আবার যেহেতু এই বইটা আলাদা, তাই এখানে আমরা আরেকটা পেলাম। জাস্ট নামগুলো তোমরা ইনক্লুড করে রেখো, কিন্তু আমরা পড়ছি কি সেই তাত্ত্বিক গবেষণা। এবার প্রশ্ন হচ্ছে যে তাত্ত্বিক গবেষণা মানে কি? তাত্ত্বিক গবেষণার ইংলিশটা হচ্ছে পিওর রিসার্চ। পিওর বলতে আমরা কি বুঝি? নিছক জানার জন্য বা জ্ঞান লাভের জন্য অনুসৃত গবেষণা তাত্ত্বিক, মৌলিক বা শুদ্ধ গবেষণা বলে অভিহিত হয়ে থাকে। তাহলে দেখো তাত্ত্বিকের কি কি নাম হতে পারে? তাত্ত্বিক হতে পারে, মৌলিক হতে পারে, শুদ্ধ। কি জন্য আমরা এই গবেষণাটা করি? নিছক জানার জন্য বা জ্ঞান লাভের জন্য। ঠিক আছে? পিওর রিজন হচ্ছে আমি জ্ঞান লাভ করতে চাই, সেই কারণে এর নামেই পিওর রয়েছে, যে পিওর রিসার্চ মানে আমি সম্পূর্ণরূপে জ্ঞান লাভের জন্য করছি। এই গবেষণায় সমাজ এবং সমাজ সংশ্লিষ্ট মানুষের আচরণ সম্পর্কে মৌল ধারণা, সাধারণ সূত্র বা তত্ত্ব নির্দেশ করা হয়ে থাকে। তাহলে আমরা একটা থিওরি তৈরি করতে পারি, যে সোসাইটিতে যে মানুষ থাকে এবং সোসাইটিতে আমরা যা দেখছি, জাস্ট তার উপর ভিত্তি করে আমরা একটা থিওরি তৈরি করে ফেলতে পারি। সেই কারণে এটা তাত্ত্বিক গবেষণা। দেখো তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে কিন্তু তোমরা জানো যে থিওরি বলি, যে থিওরির বাংলা হলো তত্ত্ব। তাহলে তার উপর ভিত্তি করে যেটা, তার মানে পিওর জ্ঞান অর্জনের জন্য মানুষ এবং সমাজের উপর ভিত্তি করে, যার উপর ভিত্তি করে আমরা তত্ত্ব রচনা করব, সেই যে গবেষণা, সেটা হচ্ছে তাত্ত্বিক গবেষণা। এই ধরনের গবেষণা সমাজে যা আছে তার বর্ণনা বা ব্যাখ্যা দিয়ে থাকে। যেটা আছে তার বর্ণনা দিচ্ছে বা ব্যাখ্যা দিচ্ছে। ওকে, কি হবে বা কি করা উচিত তা নির্দেশ করে না। দেখো দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। যে তুমি একটা সোসাইটি দেখতে পারছো, ঠিক আছে, সেই সোসাইটিতে কি আছে সেটা তুমি ডেসক্রাইব করছো, দেখো ব্যাখ্যা করছে, বর্ণনা দিচ্ছে। এটা হচ্ছে তাত্ত্বিক গবেষণা। কিন্তু তুমি কিন্তু কোথাও বলছো না যে এটা করা উচিত, ওটা করা উচিত। তার মানে কি উচিত, ঔচিত্য অনুচিত, মানে উচিত অনুচিত ওই সব কিন্তু বলে না তাত্ত্বিক গবেষণা। তাত্ত্বিক গবেষণা মানে যেটা আছে সেটার বর্ণনা করছে বা ব্যাখ্যা দিচ্ছে। ঠিক আছে? সাম্প্রদায়িকতা, সমস্যার উৎস ও কারণ নির্দেশ এই ধরনের গবেষণা উদাহরণ। তার মানে সোসাইটিতে ধরো কমিউনালিজম আছে বা সাম্প্রদায়িকতা আছে, কি কারণে আছে সেইটা বলছে। কে বলছে? পিওর রিসার্চ বলছে, তাত্ত্বিক গবেষণা বলছে। এই ধরনের গবেষণা উদাহরণ, কোনো গণবিক্ষোভ বা উগ্রপন্থী ক্রিয়াকলাপের কারণ অনুসন্ধান এই ধরনের গবেষণার আরেকটি উদাহরণ। যে গণবিক্ষোভ হচ্ছে, যে মানুষজন রেগে গেছে, কেন রেগে গেছে? উগ্রপন্থী ক্রিয়াকলাপ হয়েছে, কেন হয়েছিল? তো এই যে কেন হয়েছিল বর্ণনা দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে, এটা কিন্তু তাত্ত্বিক গবেষণা। এবং তোমরা আগেই পড়ে নিয়েছো যেটা কার আন্ডারে পড়ছে। তো আশা করি যে সবটা তোমরা খাতায় লিখে নেবে এবং পরীক্ষার হলে যদি ওটা লিখে দিয়ে আসো তাহলে যথেষ্ট নাম্বার পাবে।
তাত্ত্বিক গবেষণা বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করে নিও। এবার আমরা আসবো প্রয়োগমূলক গবেষণাতে। তোমাদের আরেকবার দেখিয়ে নিচ্ছি তাত্ত্বিক গবেষণা কার আন্ডারে ছিল, প্রয়োগমূলক গবেষণা কার আন্ডারে ছিল। দেখো, তাত্ত্বিক গবেষণা ছিল বেসিকের আন্ডারে, তাহলে যা যা বেসিক তার আন্ডারে পড়ছে এই তাত্ত্বিক। আর প্রয়োগ, যে অ্যাপ্লাইড যে রিসার্চটা, সেটা কার আন্ডারে পড়ছে, ওটা কিন্তু ওই প্রয়োগ কেন্দ্রিকের আন্ডারেই পড়ছে। তাহলে দেখো, নামটা গোলাপে না, অ্যাপ্লাইড রিসার্চ মানে হচ্ছে এর বাংলা ফলিত গবেষণা। আবার এর আন্ডারে যেটা পড়ছে সেটারও আবার ইংলিশ দেখো অ্যাপ্লাইড রিসার্চ এবং প্রয়োগ কেন্দ্রিক গবেষণা। তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাইডের আন্ডারেই অ্যাপ্লাইড, এই অ্যাপ্লাইডের বাংলা লিখেছে ফলিত, এই অ্যাপ্লাইডের বাংলা লিখেছে প্রয়োগ কেন্দ্রিক। মানেটা কি? আসলে এই প্রয়োগ যেটা আমরা করতে পারছি সেটার নাম যদি অ্যাপ্লাইড হয়ে থাকে, তাহলে বাদ বাকি যেগুলো আছে লাইক অপারেশনাল, পলিসি, ইভ্যালুয়েশন, অ্যাকশন, ফিল্ড, সেগুলোও তো অ্যাপ্লাইডের মধ্যেই পড়ছে। ঠিক আছে? তো যেহেতু এই সবগুলোই অ্যাপ্লাইডের আন্ডারেই পড়ছে, সেই কারণে এই সবগুলোই কিন্তু অ্যাপ্লাইড রিসার্চের আন্ডারে। জাস্ট নামগুলো আলাদা, কারণ তাদের রিসার্চের ধরনগুলো আলাদা। তো এইটা গোলাবে না যে অ্যাপ্লাইডের আন্ডারেও একটা অ্যাপ্লাইড পড়ে, তার বাংলাটা যদি তোমরা মনে রাখো যে ফলিত, ফলিতর আন্ডারে প্রয়োগ কেন্দ্রিক। ঠিক আছে? এবার দেখা যাক যে ফলিত মানে কি। ফলিত কথাটার মানে মানে নামটাতেই আমরা বুঝতে পারছি যে যেটা অ্যাপ্লাই করা যাবে। তো যেটা অ্যাপ্লাই করা যায় মানে প্রয়োগ করা যাচ্ছে যেটা, এমন কিছু। সমাজের বা সমাজ সংশ্লিষ্ট মানুষের অবস্থার পরিবর্তন তথা উন্নয়নের উদ্দেশ্যে সহায়ক জ্ঞানান্বেষণ হলো প্রয়োগমূলক গবেষণা। সাধারণত সমাজের কোনো আশু সমস্যা নিরসনের পথ নির্দেশ করাই। তাহলে আগেরটা হচ্ছে আমাদের জাস্ট ব্যাখ্যা করছিল, আর এটা কিভাবে কোনো একটা সমস্যা আসছে তার পথ কি হতে পারে সেইটা বলছে। তাহলে দেখো, প্রয়োগমূলক, যার একটা অ্যাপ্লিকেবিলিটি আছে। এই গবেষণা কোনো সমস্যার কি থেকে কি করা উচিত তা নির্দেশ করে থাকে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এর আগে যেটা আমরা পড়লাম সেটা কি, কেন, কি করা উচিত সেগুলো বলতো না, কিন্তু এটা কি করা উচিত সেগুলো বলছে। এই ধরনের গবেষণা তাত্ত্বিক গবেষণার অনুপূরক হয়ে থাকে। যেমন সাম্প্রদায়িক সমস্যার কারণ নির্দেশের পর ওই সমস্যা নিরসনের পন্থা। তাহলে আগে আমরা যেটা পড়লাম সেটা আমাকে বলছিল যে এটা কোনো একটা সোসাইটি, সেই সোসাইটিতে কমিউনালিজম বা সাম্প্রদায়িকতা রয়েছে, জাস্ট বর্ণনা দিচ্ছিল। এবার সেটা মেটানোর জন্য কি করা উচিত সেটা বলবে প্রয়োগমূলক গবেষণা। আশা করি ক্লিয়ার। তাহলে তাত্ত্বিক গবেষণা আমাদের বর্ণনা দেয়, প্রয়োগমূলক গবেষণা সেই বর্ণনাটা বা যে সেই সমস্যাটা মেটাবার জন্য কি করা উচিত সেটা বলছে। ওকে? যেমন সাম্প্রদায়িক সমস্যার কারণ নির্দেশের পর ওই সমস্যা নিরসনের পন্থা সুপারিশ এই গবেষণা সংশ্লিষ্ট হয়ে থাকে। বাজার সমীক্ষা, জনমত সমীক্ষা, সরকারি নীতি নির্ধারণ সংশ্লিষ্ট গবেষণা বা সরকারি কর্মসূচির মূল্যায়ন সংক্রান্ত গবেষণা এই প্রয়োগমূলক গবেষণা উদাহরণ। এই বাংলাগুলো হয়তো তোমাদের একটু শক্ত লাগতে পারে। বাজার সমীক্ষা মানে হচ্ছে যেই সার্ভে গুলো হয়, পাবলিক ওপিনিয়ন, মার্কেট সার্ভে, মার্কেট সার্ভের বাংলা হলো বাজার সমীক্ষা। জনমত সমীক্ষা, পাবলিক সার্ভে। সরকারি নীতি নির্ধারণ সংশ্লিষ্ট গবেষণা, যে পলিসি মেকিং, যে রিসার্চ গুলো হয়। সরকারি কর্মসূচির মূল্যায়ন সংক্রান্ত গবেষণা, যে ইভ্যালুয়েটিভ, যে গভর্নমেন্ট যে পলিসি অ্যান্ড প্রোগ্রাম সেগুলোর ইভ্যালুয়েশন মূলক যে রিসার্চ গুলো, সেগুলো কিন্তু সব এর আন্ডারে পড়ছে। তার মানে বুঝতেই পারছো যে একটা বাস্তব দিক আছে যে সেগুলো কতটা ঠিক হয়েছে, মানুষ কোন সাবান মাখে, মানুষ কোন জিনিসটা পছন্দ করছে, কি আনতে হবে, এই এই যে দিকগুলো সেগুলো কিন্তু এই প্রয়োগমূলক গবেষণা করছে। এবং নামেই বুঝতে পারছো অ্যাপ্লাইড, মানে যা অ্যাপ্লাই করা যায়। এক্ষেত্রে উল্লেখ্য, এই ধরনের গবেষণা আপাত স্বতন্ত্র হলে মনে হলেও বাস্তবে একে অপরের উপর নির্ভরশীল। যে আমরা যে মনে করছি না যে তাত্ত্বিক গবেষণা আর প্রয়োগমূলক গবেষণা আলাদা, আসলে তো দেখো একসাথে রিলেটেড। যে এ যদি বর্ণনা না করে তাহলে এ কি করা উচিত বলবে কি করে? তাহলে আগে কেউ বর্ণনা দেবে, তারপর কি করা উচিত সেটা বলবে। তো আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে দুটো আলাদা, আসলে কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট। এই কথাটা মাথায় রেখো। আশা করি প্রয়োগমূলক গবেষণাটাও বুঝতে পারলে। এইবার অন্বেষণমূলক গবেষণা। ঠিক আছে? অন্বেষণ করছে মানে কিছুটা খুঁজছে। আমরা যদি একটু দেখিয়ে দিই যে অন্বেষণমূলক গবেষণাটা কিসের আন্ডারে পড়ছে, যদি তোমরা খুঁজে পাও।
না, এর আন্ডারে দেখছি না। হ্যাঁ, পরীক্ষামূলক জরিপ, আর্কাইভাল, ঐতিহাসিক ঘটনার সমীক্ষা। আচ্ছা ঠিক আছে, আমি যদি দেখি তাহলে বলছি, নইলে অন্বেষণটা হয়তো আলাদা করে এই পোর্শনটাতেই আমাদের রয়েছে, আর এবং আলাদা করেই আমাদের পড়তে হবে। কোনো নতুন বিষয় বা স্বল্পচর্চিত বিষয় সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান হলো অন্বেষণমূলক গবেষণা। আচ্ছা, এক্সপ্ল্যানেটারি যেটা রয়েছে সেটারই বাংলাটা হচ্ছে অন্বেষণমূলক। ঠিক আছে, যে আমি কিছু অন্বেষণ করছি। এই যে এক্সপ্লোরেটারি, উদ্ঘাটনমূলক। এখানে দেখিয়ে রাখি, আমি লিখে দিচ্ছি, কারণ বাংলাগুলো না এক একটা বইতে এক এক রকম বাংলা থাকে। এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, উদ্ঘাটনমূলক গবেষণা, সেটারই কিন্তু আরেকটা নাম হচ্ছে অন্বেষণমূলক গবেষণা। ঠিক আছে, তাহলে অন্বেষণমূলক গবেষণা, উদ্ঘাটনমূলক গবেষণা, এক্সপ্লোরেটরি রিসার্চ সব সেম। সেই কারণে আমি বললাম যে যখনই যার বাংলা পড়ো, ইংলিশটা অবশ্যই পড়বে, তার কারণ তুমি কি বাংলা লিখে আসছো, টিচার কিন্তু সেটা বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমরা এখন পড়ছি এক্সপ্লোরেটরি রিসার্চ। এটা কার আন্ডারে পড়ছে? এটা হচ্ছে যে গবেষণা আমরা কি প্রশ্ন রাখবো তার উপর ভিত্তি করে যে আমাদের গবেষণার ধরনটা হচ্ছে, সেটাকে আমরা বলছি এক্সপ্লোরেটারি। দেখো নামই বুঝতে পারছো যে কিছুটা উদ্ঘাটন করছে, এক্সপ্লোর করছে। ঠিক আছে, দেখা যাক সেটাই কি লেখা রয়েছে। কোনো নতুন বিষয় বা স্বল্পচর্চিত বিষয় সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান হলো অন্বেষণমূলক গবেষণা। তার মানে একটা বিষয়, সেই বিষয়ে খুব কম মানুষ জানে বা কেউ জানেই না, সেই বিষয় নিয়ে আলোচনা করছে, তার মানে এক্সপ্লোর করছে। এই গবেষণার উদ্দেশ্য হলো পরবর্তী পর্যায়ে সুবিন্যস্ত এবং পুঙ্খানুপুঙ্খ গবেষণামূলক প্রশ্ন নির্ধারণ করা। অর্থাৎ সেই বিষয়টা কেউ জানেই না, সেই বিষয়টা যে প্রশ্নগুলো আমাকে তৈরি করতে হবে, সেই প্রশ্নগুলো তৈরি করছে। আগে তো রিসার্চটা করবে, তারপরে তো রেডি করবে। সেলটিজ, জাহুদা এবং অন্যান্যদের মতে এরূপ গবেষণার মাধ্যমে কোনো দৃশ্যবস্তুর সম্যক পরিচিতি এবং সারবস্তু নিরীক্ষণ ধরা যায় এবং অপেক্ষাকৃত বেশি যথার্থ গবেষণামূলক সমস্যা বা প্রকল্প নির্ধারণ করা যায়। কিন্তু এই ধরনের গবেষণার ধরা বাঁধা পন্থা পদ্ধতি না থাকায় এই গবেষণা হয় খোলামেলা, নমনীয়, সৃজনশীল। দেখো ব্যাপারটা বোঝো। বলছে যে কোনো দৃশ্যবস্তুর সম্যক পরিচিতি এবং সারবস্তু নিরীক্ষণ ধরা যায়, এটা করা যায় হবে, এবং অপেক্ষাকৃত বেশি যথার্থ গবেষণামূলক সমস্যা বা প্রকল্প নির্ধারণ করা যায়। গবেষণামূলক সমস্যা বলতে আমরা কি বুঝতে পারি, বা প্রকল্প নির্ধারণ বলতে কি বুঝতে পারি? হাইপোথেসিস, প্রকল্পের বাংলা হলো হাইপোথেসিস। আর গবেষণামূলক সমস্যা হচ্ছে, আমি যদি ধরে নিই যে প্রবলেমেটিক। ঠিক আছে, যে যে একটা গবেষণা করতে গিয়ে যে যে প্রবলেমগুলো আসতে পারে। ওকে, এক কথায় আমরা বুঝে গেলাম যে এটা নতুন কিছু এক্সপ্লোর করছে। ওকে, কোন জিনিস এক্সপ্লোর করছে, যেটা আইদার কেউ জানে না অথবা কেউ জানে। তো যখনই আমরা যেটা কেউ জানে না বা কেউ অল্প অল্প জানে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তখন তো আমরা সেই বিষয়টায় কি কি প্রশ্ন রাখা যায়, সেইটার গভীরে কিভাবে ঢোকা যায়, তখন সেই প্রশ্নগুলো আমরা নির্ধারণ করতে পারবো। দেখো লেখা রয়েছে পুঙ্খানুপুঙ্খ গবেষণামূলক প্রশ্ন নির্ধারণ করা। ওকে, তারপরে সেই গবেষণা করতে গিয়ে আমাদের কি কি সমস্যা হতে পারে, সেই গবেষণার পূর্বানুমান কি হতে পারে, অর্থাৎ রেজাল্ট কি আসতে পারে, সেটাকে আমরা হাইপোথেসিস বলি। সেইগুলোও কিন্তু এই গবেষণার মাধ্যমে আমরা জানতে পারছি যে কি রেজাল্ট আসতে পারে, কি কি সমস্যা আমরা পড়তে পারি। তার মানে আমি প্রত্যেকটা স্টেজেই কিছু না কিছু এক্সপ্লোর করছি, উদ্ঘাটন করছি, অন্বেষণ করছি। আশা করি বোঝা গেল যে অন্বেষণমূলক গবেষণাটা কাকে বলে। ওকে, এবার বর্ণনামূলক গবেষণা। বর্ণনামূলক গবেষণাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার। এই যে বর্ণনামূলক গবেষণা, ঠিক আছে, সেই আবার কোশ্চেন প্যাটার্নের উপরই পড়ছে। তাহলে দেখো ওইখানে কোশ্চেনের উল্লেখ কেন ছিল, কারণ এটা প্রশ্ন ধরন কেমন হবে তার উপর ভিত্তি করেই এই গবেষণাটা হয়। সেই কারণেই কিন্তু প্রশ্নের কথাটা ওখানে এসেছিল, যে প্রশ্ন নির্ধারণ করাটাই ওর উদ্দেশ্য হয়। বর্ণনামূলক গবেষণা মানে বুঝতেই পারছো যে কিছু না কিছু বর্ণনা করবে। এবার কিভাবে মনে রাখবে, তোমরা পড়েছিলে যখন তাত্ত্বিক গবেষণাটা পড়ছিলে, সেখানে কিন্তু লেখা ছিল স্পষ্ট করে যে তাত্ত্বিক গবেষণাও কিছু না কিছু বর্ণনা করে, সেটা উচিত অনুচিত এসবের মধ্যে যায় না। তো এই যে সিমিলারিটি আর এই যে ডিসিমিলারিটি গুলো, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেই পড়াটা মানে মনে রাখতে পারি, এটা তোমরা মাথায় রেখো।
বর্ণনামূলক গবেষণা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বৈশিষ্ট্যাবলীর বিশদ বর্ণনা দেওয়া হয়ে থাকে, কারণ নিরূপণকারী বা ব্যাখ্যামূলক গবেষণা কোনো কিছু ঘটায় পরিসংখ্যান নির্ধারণ এবং অন্য কোনো ঘটনার সাথে ওর সম্পর্ক নির্দেশ করা হয়ে থাকে। কোনো অবস্থা, ঘটনা ইত্যাদি পূর্ণাঙ্গ এবং যথাযথ সংবাদ প্রতিবেদন এই দুই ধরনের গবেষণার উদ্দেশ্য হওয়ার পদ্ধতিগত ক্ষেত্রে উহাদের মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হয়। তাহলে কার কার মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে? কারণ নিরূপক, যে কি কারণে হচ্ছে, আর সংবাদ প্রতিবেদনের নিরপেক্ষতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য দুই ক্ষেত্রে অতি সতর্কতার সহিত গবেষণা প্রক্রিয়া পদ্ধতি নির্ধারণ করতে হয়। এক্ষেত্রে পদ্ধতিগত নিয়মকানুন অনুসরণ করতে হয়। বুঝিয়ে দিচ্ছি। এটুকু তাহলে স্পষ্ট, যেটা বর্ণনা করছে। এবং দেখো তার সাথে লেখা আছে কারণ নিরূপক, তার মানে এটাও একটা গবেষণার ধরন। তাহলে কারণ নিরূপক গবেষণাটা কি করে? কারণ বলে কোথাও না কোথাও। তাহলে একসাথে যেমন আমরা পড়েছিলাম যে ওইখানে তাত্ত্বিক গবেষণাও ছিল এবং তার সাথে ছিল প্রয়োগমূলক। তাত্ত্বিকটা হচ্ছে জাস্ট বর্ণনা করছিল, আর প্রয়োগটা হচ্ছে সেটার কারণ খুঁজে বার করছিল। সেটাই দেখো আমরা এখানে পেলাম, যে কিভাবে কোশ্চেনটা সেট করছি সেইখানে ওই একই জিনিস পাচ্ছি, যে বর্ণনামূলক মানে হচ্ছে যে বর্ণনা করছে, আর কারণ নিরূপকটার মানে হচ্ছে যে কারণ খুঁজে বার করছে। তাহলে কেউ যদি তাত্ত্বিক আর প্রয়োগটা বুঝে গিয়ে থাকে, তাহলে একই ওয়ার্ডিংসে সে এই জিনিসগুলো লিখে আসতে পারবে। অর্থাৎ কোনো কিছু ঘটায় পরিসংখ্যান নির্ধারণ অন্য কোনো ঘটনার সাথে উহার সম্পর্ক। তাহলে দুটো বিষয় ঘটছে, এই সমাজে এই বিষয়টা ঘটেছে, ওই সমাজে ওই বিষয়টা ঘটছে, দুটোর মধ্যে কি সম্পর্ক আমরা কেউ ডেসক্রাইব করবে, তারপরেই তো বুঝতে পারবে, এবং তার কারণটা। ঠিক আছে, তাহলে এই যে ডেসক্রিপশন, কারণ, এই পুরোটাই কিন্তু ওর আন্ডারেই হচ্ছে। আবার বর্ণনা করার একটা মজা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি কিছু হয়ে থাকে, তুমি যদি শুধু সেটার বর্ণনাটুকু করতে থাকো, তাহলে সবার কাছে একটা ক্লিয়ার মানচিত্র যায়। সবার কাছে একটা ক্লিয়ার মানচিত্র যাবে যে কি ঘটেছে। ধরো কোনো এক জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে, তুমি যদি জাস্ট বললে যে সেই গোষ্ঠীদ্বন্দ্বটা কি কারণে হয়েছে, কতজন মানুষ আহত হয়েছে, সেটা একটা বিষয়। কিন্তু তুমি যদি বায়াসড হও, তুমি যদি রাজনৈতিক অ্যাঙ্গেলে বলো যে ওই দলের লোকেরা এই জিনিসটা করেছে, তাহলে কিন্তু সেটা বর্ণনামূলক হলো না। তো এক্ষেত্রে কিন্তু বায়াসনেসও বজায় থাকে, যে বর্ণনা করছো তুমি জাস্ট, আর কিছু বলছো না। এই লাইনটা দেখো, এই দুই ধরনের গবেষণার উদ্দেশ্য হওয়ার পদ্ধতিগত ক্ষেত্রে উদাহরণ মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হয় সংবাদ প্রতিবেদনের নিরপেক্ষতা ও নির্ভরযোগ্যতা। তাহলে সংবাদ প্রতিবেদনের নিরপেক্ষতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য দুই ক্ষেত্রেই অতি সতর্কতার সহিত গবেষণা প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণ করতে হয়। এক্ষেত্রে পদ্ধতিগত নিয়মকানুন অনুসরণ করতে হয়। তাহলে যে যে নিয়মগুলো মানতে হয় একটা গবেষণাকে বর্ণনামূলক হওয়ার জন্য, সেগুলো যদি সে মেনে চলে, তাহলে নিরপেক্ষতা, নির্ভরযোগ্যতা দুটোই বজায় থাকে একটা গবেষণার ক্ষেত্রে। ওকে, ব্যাখ্যামূলক গবেষণা নামেই কিন্তু প্রত্যেকটার বোঝা যাচ্ছে যে কি বলতে চাইছে। একদম প্রথমটা বলল আহ, তাত্ত্বিক গবেষণা, বোঝাই যাচ্ছে যে থিওরির সাথে রিলেটেড। তারপর একটা বললো অ্যাপ্লাইড রিসার্চ, মানে প্রয়োগমূলক, বোঝাই যাচ্ছে যে সেটা অ্যাপ্লাই করছে। তারপর একটা বললো অনুসন্ধানমূলক বা উদ্ঘাটনমূলক বা এক্সপ্লোরেটারি, তাহলে এক্সপ্লোর করছে। তারপর একটা বললো এক্সপ্ল্যানেটারি, তার মানে এক্সপ্লেন করছে। সরি, এর আগেটা কি ছিল? বর্ণনামূলক, হ্যাঁ, বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক। আহ, এই দুটো আমার মনে হচ্ছে একই পড়ে গেছে। একটু দাঁড়াও, যদি আমরা লিস্টটা দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, না না, ডেসক্রিপটিভ মানে যেটা বললাম, সরি, এটা হচ্ছে ইংলিশটা আমি ভুল বলেছি। তাহলে এটা হচ্ছে আমার ডেসক্রিপটিভ ছিল, যে ডেসক্রিপশন দিচ্ছে, এবার এটা এক্সপ্লেন করবে। ওকে, এটা আমাকে ডেসক্রিপশন দিচ্ছিল। ইংলিশটা পাশে লিখে দিই, বুঝতে সুবিধা হবে। একটা খাটনিই খাটতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটার ইংলিশগুলো পাশে লিখে রাখতে হবে। এটা যদি একবার করে নাও, তাহলে আর অসুবিধা হবে না। তাহলে এটা আমরা কি বুঝছি? এটা হচ্ছে ডেসক্রিপটিভ, যে ডেসক্রিপশন দিচ্ছে। ওকে, আর এটা হচ্ছে এক্সপ্ল্যানেটরি, কোনো সামাজিক অবস্থা সম্বন্ধে প্রাথমিক অবহিতি এবং বিশেষ বর্ণনা প্রাপ্তির পরেই ওই অবস্থার কেন সম্পর্কিত প্রশ্নটি উঠে আসে। এই কোনো কিছুর কেন জানার বা ব্যাখ্যার আকাঙ্ক্ষাই হলো ব্যাখ্যামূলক গবেষণা। তাহলে দেখো, বর্ণনামূলকে কিন্তু আমাদের কেন প্রশ্নটা আসছিল না, সেটা হচ্ছে আমরা বর্ণনা করছিল এবং সেটার কারণ খুঁজে বার করছিল। কিন্তু কেন হচ্ছে, সেটা কিন্তু আমরা আবার পাচ্ছি ব্যাখ্যামূলকের প্রশ্নে। কোনোটাই গুলোবার কিছু নেই, গুলিয়ে যাওয়ার কিছু নেই। আমি যদি এইভাবে লেখার চেষ্টা করি যে তাত্ত্বিক, আর পরেরটা লিখলাম প্রয়োগমূলক,
এদিকে চলে আসি, এদিকে আমি লিখলাম অন্বেষণমূলক, তার সাথে আমি লিখলাম বর্ণনামূলক, এবং তার সাথে আমি লিখলাম ব্যাখ্যামূলক। তাত্ত্বিক মানে, তাত্ত্বিকের ইংলিশটা আমি বলেছি। তাত্ত্বিক মানে হচ্ছে, এটা আমি থিওরিটিক্যালও বলতে পারি, এটা আমি পিওরও বলতে পারি, ঠিক আছে? যেটাই বলি না কেন, বিষয়টা একটাই, যে এটা জাস্ট বর্ণনা দেবে। ওকে। প্রয়োগমূলক মানে আমি বলছি এটা প্রয়োগমূলকও বলতে পারি বা এটা ফলিতও বলতে পারি। এটার ইংলিশটা হয় অ্যাপ্লাইড। এটার কাজটা কি? কেন, সেই কেনটাই খুঁজে বার করবে। এইটা গেল একটা দিক। এটা গেল তাত্ত্বিক আর প্রয়োগমূলক, দুটোই আমি দেখিয়ে দিয়েছি যে এটা কার কার আন্ডারে পড়ছে। এটা পড়ছে হচ্ছে মেথডের আন্ডারে এবং পারপাসের আন্ডারে। একটা মেথডের আন্ডারে, একটা পারপাসের আন্ডারে। এদিকে প্রশ্ন কিরকম অনুযায়ী হবে তার উপর ভিত্তি করে একটা অন্বেষণমূলক বা উদ্ঘাটনমূলক, বা যার নাম আমি বলছি এক্সপ্লোরেটরি, এক্সপ্লোর করছে। এক্সপ্লোরেটরি মানে কি? যে যে বিষয়টা কেউ জানে না সেটা খুঁজে বার করছে। ওকে। বর্ণনামূলক, বর্ণনামূলক মানে কি বললাম? ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ মানে হচ্ছে, আমি বারবার বর্ণনামূলকটাকে এক্সপ্লেনেটরি এক্সপ্লেনেটরি বলছিলাম, কিন্তু তা না। বর্ণনামূলক মানে হচ্ছে ডেসক্রিপটিভ, যে ডেসক্রিপশন দিচ্ছে। ডেসক্রিপশন দিচ্ছে কোথায় কি হচ্ছে, এবং তার সাথে একটা কারণ নিরূপকও দিয়ে দিয়েছে, যে বর্ণনাও দিচ্ছে এবং কারণটাও খুঁজে বার করছে। আর তারপরেই যেটা আসছে ব্যাখ্যামূলক, যে যখনই আমি বর্ণনাটা পেলাম, পাওয়ার পরেই যখন আমি হোয়াই প্রশ্নটা করছি, তখন আমি সেই জিনিসটার ব্যাখ্যা চাইছি, যে কি কারণে হয়েছে। আশা করি বোঝাতে পারলাম যে পার্থক্যটা কি আছে। যে যেটা জানে না সেই বিষয়টা জানছে, বর্ণনা করছে, কারণ খুঁজছে, ব্যাস গল্প শেষ। উদাহরণস্বরূপ বলা যায়, বর্ণনামূলক গবেষণায় কোনো বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পলটা হচ্ছে যে কোনো একটা স্কুল বা কলেজ রয়েছে, ঠিক আছে? সেই স্কুল বা কলেজে অনেক ছাত্রছাত্রী রয়েছে। সেই ছাত্রছাত্রীদের মধ্যে কারা উচ্চ মেধা সম্পন্ন আর কারা মেধাটা কম আছে, সেটা খুঁজছে। যে সেটা যদি আমাকে খুঁজতে হয়, তাহলে আমাকে বর্ণনা করতে হবে। কিভাবে করবে? উদাহরণস্বরূপ বলা যায়, বর্ণনামূলক গবেষণায় মানে ডেসক্রিপটিভ রিসার্চে, যেটা তোমরা একটু আগেই পড়লে, মানে এই যে এইটা ডেসক্রিপটিভ রিসার্চ প্রোভাইডিং, ডেসক্রিপটিভ রিসার্চের মাধ্যমে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চ মেধা সম্পন্ন এবং নিম্ন মেধা সম্পন্ন ছাত্র শনাক্ত করা যায়। তাহলে বর্ণনামূলকের মাধ্যমে আমি বুঝে গেলাম যে কে উচ্চ মেধা সম্পন্ন আর কে নিম্ন মেধা সম্পন্ন। এইবার ঠিক আছে, কেন এ উচ্চ মেধা সম্পন্ন, কেন এ নিম্ন মেধা সম্পন্ন, যদি আমরা এই কারণগুলো খুঁজে বার করি, তাহলে পরবর্তী যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা পারবো এদের কোয়ালিটিটা রেইজ করতে। ব্যাস এটাই হচ্ছে রিসার্চ পুরোটা। যে বর্ণনামূলক আমাদের বর্ণনা দিচ্ছে, তারপরে ব্যাখ্যামূলক কারণটা খুঁজে বার করছে, এবং কারণটা খুঁজে বার করার পরেই সেই জিনিসটার উন্নতি করা সম্ভব হচ্ছে। ব্যাস এতটাই। কারো যদি রিডিং পড়ার পর কোনো সমস্যা হয়, তাহলে কমেন্ট সেকশনে বা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করে নেবে। এক্সাম্পল দেওয়া রয়েছে, একই এক্সাম্পল যেটা বললাম, একটু পড়ে নিও। এইবার হচ্ছে আসছি আমরা টাইম ডাইমেনশনের উপর ভিত্তি করে, সময়ের উপর ভিত্তি করে যে গবেষণা হয়, সময়ান্তরের গবেষণা। এই ধরনের গবেষণায় পর্যবেক্ষণ একক সমূহের বৈশিষ্ট্যাবলীকে একাধিক সময় পর্যবেক্ষণ করা হয়। এই পর্যবেক্ষণ একাধিক বছর, মাস এবং সপ্তাহ অন্তর করা হতে পারে। এই পর্যবেক্ষণ গোষ্ঠীকে সময়ান্তরে পর্যবেক্ষণ করলে ইহা একই তালিকাভুক্ত গবেষণা নামে অভিহিত। একই সমগ্রকের থেকে ভিন্ন সময়ে নির্বাচিত দুই ভিন্ন অংশের পর্যবেক্ষণ সমগোত্রীয় অংশের গবেষণা নামে পরিচিত থাকে। উল্লেখ্য, একই বছরে জাত বা বিবাহিত ব্যক্তিরা সমগোত্রীয় গোষ্ঠী হয়ে থাকে। এছাড়া কোনো এক পর্যবেক্ষণ একক গোষ্ঠীকে বিভিন্ন সময়ান্তরে পর্যবেক্ষণ করলে ওই গবেষণা প্রবণতা বিজ্ঞান নামে পরিচিত। সামাজিক ঘটনার পরিবর্তনগত দিকের আলোকপাতে এই ধরনের গবেষণার বিশেষ ফলপ্রদ হয়ে থাকে। ব্যাখ্যামূলক গবেষণায় ইহা বেশি কার্যকরী হয়। বলে দিচ্ছি। কোনো একটা সোসাইটি আছে, সেই সোসাইটির কতজন বিবাহিত স্টাডি করা হলো। ঠিক 1 বছর পরে সেই সোসাইটিটারই কতজন বিবাহিত স্টাডি করা হলো। আবার ঠিক 5 বছর পরে সেই সোসাইটির কতজন বিবাহিত স্টাডি করা হলো। এই যে আমি নির্দিষ্ট সময়ের অন্তরে অন্তরে গবেষণা করছি, এটাকেই বলে সময়ান্তরের গবেষণা।
এবার এই সময়ান্তরের গবেষণার ভেতরেই দুটো তিনটে ধরন আছে, যেমন প্যানেল স্টাডি, কোহোর্ট স্টাডি, ট্রেন্ড স্টাডি। জাস্ট তোমরা এই নামগুলো চাইলে শুধু নামগুলোই লিখে আসতে পারো, যে সময়ান্তরের গবেষণার কিছু ভাগ হলো প্যানেল স্টাডি, কোহোর্ট স্টাডি, ট্রেন্ড স্টাডি। কোর স্টাডি, ট্রেন্ড স্টাডি, প্যানেল স্টাডি কি বলছে? যখন একটা নির্দিষ্ট তালিকাভুক্ত হয়ে থাকে, যে কখন আমরা কোন তালিকায় কাকে রাখছি, কাকে বাদ দিচ্ছি, কোন সময় কোনটা স্টাডি করছি, তার উপর ভিত্তি করে যে রিসার্চটা হয়, জাস্ট সেই অনুযায়ী নামগুলো আলাদা। এটা তোমরা আপাতত আমি বলবো যে বোঝার বা পড়ার দরকার নেই। শুধু এটুকু জেনে রাখো যে সোসাইটিতে কি ধরনের চেঞ্জ আসছে সেই দিকে কিন্তু এটা আলোকপাত করে। আর ব্যাখ্যামূলক, ঠিক আছে, ব্যাখ্যামূলক বলতে যে যেই জায়গাটা আমার ব্যাখ্যা প্রয়োজন, যে এই সময়ে 2000 সালে সমাজে 40% মানুষ বিবাহিত ছিল, 2001-এ 70% বিবাহিত হয়ে গেল, তাহলে হঠাৎ করে কেন এত মানুষ বিবাহ করলো? তাহলে এই যে ব্যাখ্যামূলক যে দিকগুলো সময়ান্তরের গবেষণা করার ফলে, এক তো আমরা সোসাইটির যে চেঞ্জের অ্যাসপেক্টটা সেটা জানতে পারি, এবং তার সাথে কেন হচ্ছে সেই ব্যাখ্যামূলক দিকটাও কিন্তু আমাদের সামনে আসতে থাকে, কারণ আমরা ধীরে ধীরে সেই চেঞ্জগুলোকে স্টাডি করছি। ওকে, লাস্ট, আড়াআড়ি অংশের গবেষণা। আড়াআড়ি অংশ বলতে কোনো সামাজিক ক্ষেত্রে জনগোষ্ঠীর এক নমুনা অংশকে বোঝায়। আড়াআড়ি অংশের গবেষণা ওই অংশকে এককালীন পর্যবেক্ষণ করে থাকে। এই ধরনের গবেষণা সরলতম এবং স্বল্প ব্যয় সাপেক্ষ হলেও সামাজিক গঠনের পরিবর্তনশীলতার দিক এক্ষেত্রে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। বর্ণনামূলক গবেষণায় এই পদ্ধতি বিশেষ কার্যকরী হয়ে থাকে। তাহলে একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ডেসক্রিপটিভের ক্ষেত্রে আড়াআড়ি অংশের গবেষণা অ্যাকসেপ্টেড হয়, এবং এক্সপ্ল্যানেটরির ক্ষেত্রে সময়ান্তরের গবেষণাটা বেশি ফলপ্রসূ হয়। দেখো লাস্ট লাইনেই সেটা লেখা রয়েছে। আর আড়াআড়ি অংশের গবেষণা বলতে আমরা যেটা বুঝতে পারছি সেটি হলো, একটি নির্দিষ্ট সেকশনের মানুষকে যখন একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে স্টাডি করা হয়, তখন সেটাকে আমরা ক্রস সেকশনাল স্টাডি বলছি। এবার বিষয়টা হলো যে তাহলে কি সবাইকে স্টাডি করছে? না, এটা সবাইকে স্টাডি করে না, এটা পপুলেশনকে স্টাডি করে। হয়তো আমি জানতে চাইছি যে সিগারেট মানে স্মোক করার ফলে কতটা ক্ষতি হয়, তো আমি একটা নির্দিষ্ট পপুলেশন সিলেক্ট করলাম, লাইক 100 জন। তাদেরকে আমি সেই সময়ে স্টাডি করে দেখলাম যে তারা কতজন স্মোক করে, কিভাবে, মানে কখন কখন করে, ইটিসি। এবং তারপরে আমি দেখব একটা মানে নির্দিষ্ট সময় পরে বা তাদের ওপরেই, যে তাদের লাং ক্যান্সার বা এই ধরনের কোনো রকম ডিজিজ হয়েছে কিনা। অর্থাৎ একটা নির্দিষ্ট সেকশনের মানুষকে একটা সময় স্টাডি করছে, সেই সময়ের উপর ভিত্তি করে যে স্টাডিটা হচ্ছে সেটাকে আড়াআড়ি অংশ বা ক্রস সেকশনাল স্টাডি বলছে। সময়ান্তরের থেকে ডিফারেন্সটা কি? সময়ান্তর মানে হচ্ছে বারবার একটা নির্দিষ্ট সময়ান্তর বারবার বারবার স্টাডি করছে, কিন্তু এরা কিন্তু তা করছে না। একবারই স্টাডি করছে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে একটা পপুলেশনের থেকে। আর এটা কোন ক্ষেত্রে বেশি অ্যাকসেপ্টেড হয়? ডেসক্রিপটিভ ক্ষেত্রে, যে ডেসক্রিপশন দিতে আমাদের সুবিধা হয়, যে এত সংখ্যক মানুষ স্মোকিং করে, এত সংখ্যক মানুষ তার মধ্যে লাং ক্যান্সারে আক্রান্ত। এইভাবে ডিফারেন্ট ডেটাগুলো তারা তুলে ধরে, যে হয়তো একটা 2001 সালে দেখা গেল যে 100 জন মানুষ স্মোক করে, 2001 সালেই দেখা গেল যে 10টা লাং ক্যান্সারের রিপোর্ট জমা পড়েছে, যে এই 10 জনই স্মোক করতো। তার মানে তারা হয়তো কোনো লাং ক্যান্সারে ভোগেনি, কিন্তু এই এই যে একসাথে যে এটা ম্যাচ করালো যে 100 জন স্মোক করে এদের মধ্যে, এবং যারা লাং ক্যান্সার ধরা পড়েছে তাদের 10 জনেরই স্মোকের হিস্ট্রি আছে। অর্থাৎ এই 100 জন সেই 10 জনের মধ্যে পড়ছে না, সেই 10 জন এই 100 জনের মধ্যে পড়ছে না, কিন্তু এই যে স্টাডিটা হচ্ছে এটা হচ্ছে আড়াআড়ি অংশের, অর্থাৎ ক্রস সেকশনাল স্টাডি। তো এইগুলো আমরা যেগুলো পড়লাম সেইগুলোই পরীক্ষায় লিখে দিয়ে আসতে হবে। আমি এই কারণেই বললাম যে যদি আমরা ওইভাবে প্যাটার্ন বানিয়ে লিখে দিয়ে আসি, তাহলে আমাদের ব্যাখ্যা করতে অনেক বেশি সুবিধা হবে, লিখে দিয়ে আসতে সুবিধা হবে, এবং দেখতেই পারলে যে সেরকম কিছুই নেই। আমরা একই জিনিস সেই ঘুরিয়ে ফিরিয়ে আসছে, সেগুলোই আমরা পড়ছি। আমি লাস্টে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমরা এক্স্যাক্টলি কোন কোন গবেষণাগুলো তাহলে আজকে পড়লাম। সব গবেষণা আমরা পড়লাম না, সেটা বুঝতেই পারছো, ঠিক আছে। এক হচ্ছে আমরা পড়লাম আহ, বিশুদ্ধ গবেষণা। তার সাথে আমরা পড়লাম, সরি, বিশুদ্ধ গবেষণা না, আমরা থিওরিটিক্যাল গবেষণা পড়েছি। এক আমরা পড়লাম হচ্ছে তাত্ত্বিক গবেষণা।
তার সাথে আমরা পড়লাম প্রয়োগ কেন্দ্রিক গবেষণা, আর তার সাথে আমরা নিচে যেগুলো রয়েছে এক্সপ্লেনেটরি, এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ, আর তার সাথে আমরা বললাম টাইম ডাইমেনশনের ক্রস সেকশনাল অ্যান্ড লংগিটিউডিনাল স্টাডি। ব্যাস, এটুকুই যথেষ্ট, কিন্তু স্ট্রাকচারটা মাথায় রাখো। তাহলে এটাই ছিল হচ্ছে আজকে আমাদের গবেষণার ধরন। এরপর আমরা নতুন জিনিস শুরু করব, তাত্ত্বিক গবেষণা। ঠিক আছে, লেখা রয়েছে, দেখো তাত্ত্বিক গবেষণাটাকে পিওর রিসার্চের আন্ডারে রাখছে। কেন পিওর রিসার্চের আন্ডারে তোমাদের দেখিয়ে দিই, অনেকে গুলিয়ে যেতে পারে। তোমরা মনে করতেই পারো যে এইখানে তাত্ত্বিক গবেষণার বাংলা রয়েছে থিওরিটিক্যাল রিসার্চ, তাহলে ওখানে তাত্ত্বিক গবেষণার বাংলা পিওর রিসার্চ কেন রয়েছে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। দেখো, কার আন্ডারে পড়ছে? বেসিকের আন্ডারে। ঠিক, বেসিকের বাংলা কি কি হতে পারে? যদি আমরা ফলিত গবেষণা যেটা ছিল সেটা দেখালাম যে অ্যাপ্লাইড, এবং সেই অ্যাপ্লাইডটাই আবার এখানে রয়েছে, তাহলে এটাও ঠিক তাই, বেসিক বলো বা পিওর বলো, তার আন্ডারেই তো এই তাত্ত্বিকটা পড়ছে। সেই কারণে এই বিশুদ্ধ গবেষণা যেটা রয়েছে বা পিওর রিসার্চ যেটা রয়েছে বা এই মৌলিক গবেষণা যেটা রয়েছে সেগুলো ইন্টার রিলেটেড। তো জাস্ট নামটাই আলাদা রেখেছে। তো এটা ভাবার দরকার নেই যে তাত্ত্বিক গবেষণার বাংলা হলো পিওর রিসার্চ, শুধু এটুকু মনে রাখবে যে তাত্ত্বিক গবেষণা এই যে মৌলিক গবেষণা বা বেসিক গবেষণা বা পিওর গবেষণা তার আন্ডারে পড়ছে। তাত্ত্বিকের বাংলা কিন্তু থিওরেটিক্যাল ই হবে। তো বাংলাটা অবশ্যই গুলোবে না, সবকটারই ইংলিশ আমি আশা করি বলে দিতে পারলাম। বিশুদ্ধ গবেষণা মানে পিওর রিসার্চ, এই পিওর রিসার্চটা সম্পূর্ণভাবে যার সাথে যুক্ত সেটা হচ্ছে থিওরিটিক্যাল, থিওরিটিক্যালের মানে থিওরিটিক্যালটা পিওর রিসার্চ বা বেসিক রিসার্চ বা মৌলিক গবেষণার আন্ডারেই পড়ছে, এবং তার সাথে পড়ছে বিষয়কেন্দ্রিক। ঠিক যেরকম অ্যাপ্লাইডের আন্ডারে অ্যাপ্লাইড পড়ছে, ঠিক সেরকমই বেসিকের আন্ডারেই পিওর পড়ছে। অর্থাৎ তুমি নামটা অদল বদল করতে পারো, কিন্তু তাত্ত্বিকের ইংলিশটা থিওরিটিক্যালি হবে। ওকে, তাহলে আজকের জন্য এতটাই। পরের ক্লাসে আমরা কি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। পরের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ। এটা খুবই ছোট একটা পোর্শন, যে তত্ত্ব এবং গবেষণার মধ্যে সম্পর্কটা কি। ওকে।